আছে, ইউটিউব ঘাঁটতে গিয়ে দেখলাম, তো সেইটা শুনে নিলেও হয়। যাই হোক, আচ্ছা তাহলে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ দি রিয়াকশনটাই মানে কিছু কিছু লেখা তো থাকেই, আমি আর লিখছি না, হ্যাঁ, কারণ এটা যত তাড়াতাড়ি তো রিভিশন যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। আমি ওই জন্য আজকে যেটা করেছি যে এরকমভাবে ওই পিডিএফটাকেই এখানে মার্চ করে নিয়েছি, যাতে করে ওই লেখাগুলো জাস্ট করে দেওয়া যায়। তাহলে মানে নর্মালি দেখা যায়, মানে জাস্ট মনে করে দেখো যে যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল যে 4 রকমের মেথড হয় মানে অর্ডার ডিটারমাইন করার জন্য। সেটা এক্সপেরিমেন্টালি অর্ডার, মানে অর্ডার হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ডিটারমাইনিং কোয়ান্টিটি, তো সেই জন্য এটাকে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা যায়। সেই মেথডগুলো কী কী, সেটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ইন্টিগ্রেটেড মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, মেথড অফ হাফ লাইফ পিরিয়ড অ্যান্ড মেথড অফ আইসোলেশন আর ফ্ল্যাগিং। আচ্ছা, এবার মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল যেটা, সেটা হচ্ছে জেনারেলি ট্রায়াল অ্যান্ড এরার মেথড। সেটা আজকে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম তার উপরে করব, কিন্তু এই ট্রায়াল অ্যান্ড এরার মেথড এটা এমনি ইউনিভার্সিটির পরীক্ষাতেও আমি দেখেছি, ইয়ারে পড়েছে দেখেছি, বাট যখন তোমরা 2 বছর পরে আইআইটি জ্যাম দেবে না, তখন এইটা খুব আসে এই টাইপের। আমি দেখেছি যে আইআইটি জ্যামে বা আরও বড় হয়ে যখন গেট নেট এসব দেবে, সেই ক্ষেত্রে এই মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল থেকে প্রচুর এমসিকিউ আসে। তো সেটা একটা বেশ ট্রায়াল অ্যান্ড এরার মেথড আর কি, সেটা খুব একটা কাজের কিছু না, কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম আসে। আর মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল এটা বেশ ভালো, আর মেথড অফ হাফ লাইফ পিরিয়ডও খুব ভালো, এবং ফাইনালি মেথড অফ আইসোলেশন আর ফ্ল্যাডিং এটাও বেশ ভালো। বাট এটা থেকে মানে এটা জাস্ট একটা কনসেপ্ট, এটা থেকে তেমন কোনো নিউমেরিক্যাল প্রবলেম আসে না। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল। সেটা কি, সেটা আমরা জানি, আমরা যদি একটা রিয়াকশন কনসিডার করি অফ অর্ডার এন, মানে কনসিডার এনথ অর্ডার রিয়াকশন, যেটা এরকম হচ্ছে যে এ থেকে বি উইথ রেট কনস্ট্যান্ট কে, তাহলে সেক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো একটা পার্টিকুলার টাইম টিতে এর কনসেন্ট্রেশন যদি সি হয়, তাহলে আমরা ডিফারেন্সিয়াল রেট লটাকে কেমনভাবে লিখতে পারি, এরকমভাবে লিখতে পারি যে রেট অফ দ্য রিয়াকশন ইকুয়ালস টু মাইনাস ডিসি ডিটি, মানে সিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যাট টাইম টি। তাহলে যেহেতু কনসেন্ট্রেশনটা টাইমের সাথে সাথে ভেঙে যাচ্ছে, সেই জন্য একটা মাইনাস থাকবে। তাহলে ডিসি ডিটি ইকুয়ালস টু কীভাবে লিখি, যেটা আমাদের ডিফারেন্সিয়াল রেট ল যেটা হয় ল অফ মাস অ্যাকশনকে এ করে তোমার স্যাটিসফাই করে যেটা হয়, সেটা হচ্ছে ওই কে ইন্টু সি টু দি পাওয়ার এন, যেখানে এনটা অর্ডার অফ দ্য রিয়াকশান আর কে এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশান, এটা হয়। তাহলে এবার এখান থেকে দুদিকে যদি এলএন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে এলএন ভি ইকুয়ালস টু এলএন কে প্লাস এন এলএন সি। আচ্ছা দেখো, এখানে একটা কথা জাস্ট বলার জন্যই বলছি আর কি, জাস্ট মনে রাখার জন্য, এটা সবসময় মনে রাখবে। এখানে দেখতে লাগছে যে দুদিকে যেন মানে একদম এলএন নিয়ে নিয়েছি, বাট এলএনের মধ্যে যাই থাকবে সেটা তো ইউনিটলেস হতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে হয়তো লেখা হয়নি, বাট প্রতিটাতেই কিন্তু একটা সেম কোয়ান্টিটি দিয়ে ভাগ করা যায়। সেম কোয়ান্টিটি মানে সেম কোয়ান্টিটি না, মানে ইউনিটটা সেম, মানে ধরো এলএন ভি বাই 1 অফ ভি এর ইউনিট, এরকম একটা কিছু দিয়ে ভাগ করা হয়ে আছে, যাতে করে ইউনিটটা ক্যান্সেল হয়ে যায়। এটা হয়নি, এলএন নি বা লগ নি, এটা হতেই হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে এলএনের মধ্যে বা লগের মধ্যে যেটা থাকে সেটা ইউনিটলেস কোয়ান্টিটি হয়। এটা জাস্ট আমি মানে এটা একটা বেসিক নলেজ, আমি সেই জন্য এখানে মেনশান করে দিলাম, এটা ভালো প্রপার জায়গা পেলাম বলে। তো এই পার্টিকুলার কেসেও এটা করা আছে। আচ্ছা, তাহলে এখানে যদি এবার এলএন ভি ভার্সেস এলএন সি প্লট করা হয়, তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে যার ইন্টারসেপ্টটা হচ্ছে এলএন কে, যেখান থেকে অবশ্যই আমি রেট কনস্ট্যান্ট পাবো, আর যার স্লোপটা হচ্ছে এন, যেটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন, এটা হবে। আচ্ছা, এবার এটাকে ইউজ করে আমরা কী করে অর্ডার অফ দ্য রিয়াকশনটা বার করতে পারি, তাহলে একটা পার্টিকুলার কেসে মানে কোনো একটা মানে বেসিক্যালি এটা কীভাবে করতে পারি, মানে দুটো ডিফারেন্ট রান চালাতে পারি কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে, যাদের রেট কনস্ট্যান্টটা সেম থাকবে। তো এখানে সেটাই লেখা আছে, মানে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য আর কি, যে ফর নিউমেরিক্যাল প্রবলেম রেটস অ্যাট টু ডিফারেন্ট কনসেন্ট্রেশন আর সাপ্লাই অ্যান্ড ফ্রম দেম উই ক্যান ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন অ্যাজ ফলোস। কীভাবে বলছে যে লেট V1 is the rate of the reaction when concentration is C1 and V2 is the rate of the reaction when concentration of the reactant is C2। তাহলে এই যে উপরের যে ইকুয়েশানটা সেটাকে দুভাবে লেখা যেতে পারে, মানে দুভাবে মানে দুটো ইকুয়েশানে লেখা যেতে পারে। একটা হচ্ছে ফর V1 অ্যান্ড কনসেন্ট্রেশন C1 এর জন্য, সেটা হচ্ছে ln V1 ইকুয়ালস টু ln K প্লাস n ln C1, আর ln V2 ইকুয়ালস টু ln K প্লাস n ln C2, মানে দুটো ডিফারেন্ট একই রিয়াকশানের টেম্পারেচার চেঞ্জ না করে দুটো ডিফারেন্ট রান চালানো হয়েছে, ঠিক আছে। বা ওই কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের জন্য রিয়াকশানটা করা হয়েছে, তার রেট অফ দ্য রিয়াকশান ক্যালকুলেট করা হয়েছে, যেখানে যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয়নি সেজন্য রেট কনস্ট্যান্টও সেম থাকবে।
তাহলে সেটা করা হয়েছে, তাহলে এই দুটো ইকুয়েশন লেখা যেতে পারে। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি মানে ইকুয়েশন 1 থেকে 2টা যদি মাইনাস করে দিই, তাহলেই দেখা যাচ্ছে যে এখান থেকে রেট অফ অর্ডার অফ দ্য রিয়াকশনটা বেরিয়ে আসছে, যেটা হয় হচ্ছে যে ln v1/v2 বাই ln c1/c2। তাহলে এইভাবেই অর্ডার একটা বের করে নেওয়া যেতে পারে, এইভাবে অর্ডার অফ দ্য রিয়াকশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম একটা অঙ্ক যদি আমরা করি, এরকম একটা অঙ্ক পাই কিনা, হ্যাঁ, তাহলে এইরকম একটা অঙ্ক, ও অসুবিধা হচ্ছে দেখতে, সরি, এবার ঠিক আছে? ছোট তো খুব লাগছে না মনে, এটাখানি তো তোর এই এটা মানে যেটাতেই দেখছি সেটা একটু বড় করে নে না, মানে জুম করে। খুব ছোট লাগছে? ছোট তো খুব লাগছে না, আমারও তো পাশে খোলা আছে। ঠিক আছে এরকম। আচ্ছা, তাহলে এটার উপর একটা অঙ্ক করা যায়। করে এখানে এইটা, তাহলে এইটার উপরে আমি একটা প্রথমে প্রবলেম করছি, জাস্ট এইটা যেটা ইন্ট্রোডিউস করেছি সেটার উপর। বলছে যে এরকম, দ্য ইনিশিয়াল রেট ডাটা for the decomposition of N2O, মানে N2O না, N2O5 gas at 55 degree centigrade are as follows। কি বলছে যে এরকম ভাবে আছে যে N2O5 যেটা ওই মোল পার লিটারে দেওয়া আছে, আর তার জন্য রেট দেওয়া আছে, তার কনসেন্ট্রেশন দেওয়া আছে, আর ইনিশিয়াল রেট যেটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্সে দেওয়া আছে। এইটা বলছে যখন 0.02 তখন এটা 3.4 × 10⁻⁻5, আর এটা যখন হচ্ছে 0.05 তখন এটা হচ্ছে 8.5 × 10⁻⁻5, এটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে বলছে যে find the rate law and the rate constant for this reaction। তাহলে find the rate law and rate constant for the reaction। এটা পড়েছিল হচ্ছে CU 2013, এটা এসেছে। ঠিক আছে, তাহলে এটা করতে বলছে। তো এটা কী করা হবে, অর্ডার অফ দ্য রিয়াকশান কীভাবে হবে, ওই যে জাস্ট আগে যেটা ইউজ করেছি যে অর্ডার অফ দ্য রিয়াকশান হচ্ছে ln v1/v2 বাই ln c1/c2। তাহলে দুটো কনসেন্ট্রেশন বলে দিয়েছে, তার করসপন্ডিং দুটো রেট বলে দিয়েছে, তাহলে একদম ডিরেক্টলি বসিয়ে দেবো যে the order of the reaction will be n equals to ln v1/v2 by ln c1/c2, তাই ছিল তো? হ্যাঁ, এইটা তাহলে এটা হয়ে যাবে ln ওই v1/v2 মানে 3.4 × 10⁻⁻5, ওটার আর ইউনিট লেখার দরকার নেই, কারণ এনিওয়ে ইউনিট কেটে যাবে। 8.5 × 10⁻⁻5 বাই ln c1/c2 0.02 বাই 0.05। এইটা যদি করো, এটা কত আসে করে দেখো, এটা 1 আসে। ঠিক আছে, এটা করো, এটা হয়ে গেল। তাহলে হেন্স দ্য ইন্টিগ্রেটেড রেট লটা কি, তাহলে ইন্টিগ্রেটেড রেট লটা, ইন্টিগ্রেটেড বলছি ডিফারেন্সিয়াল রেট ল, হেন্স দ্য ডিফারেন্সিয়াল rate law for the reaction is -d, জানা ছিল N2O5 ছিল, তাই না? N2O5 dt equals to K ×
কনসেন্ট্রেশন অফ ইন্টু ও ফাইভ, এটা হয়ে যাবে কারণ অর্ডার অফ দ্য রিয়াকশনটা তো এখন 1, তাহলে ইন্টু ও ফাইভ টু দি পাওয়ার 1, তার মানে ইন্টু ও ফাইভ এইটা। আচ্ছা, তাহলে এবার এখান থেকে তার মানে রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে এইটা, তাহলে কেটা কি, or rate constant কেটা হয়ে যাবে that rate of the reaction, just the rate of the reaction by concentration of into O5। তাহলে যে কোনো একটা rate of the reaction ইউজ করো, যদি প্রথমটা ইউজ করো এই যে 3.4 into 10 to the power -5, তার করসপন্ডিং রেটটা ইউজ করতে হবে, যে মানে তার করসপন্ডিং কনসেন্ট্রেশনটা ইউজ করতে হবে 0.05, তাহলে 3.4 into 10 to the power -5। এখানে আমরা হচ্ছে ইউনিটটা লিখব, যেটা হচ্ছে মোল পার লিটার মানে এম পার সেকেন্ড বাই কনসেন্ট্রেশনটা ছিল 0.02 মোলার এরকম। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা সেকেন্ড ইনভার্সে আসবে এবং সেটাই আসা উচিত, কারণ যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান তাহলে ইউনিটটা সেকেন্ড ইনভার্স আসা উচিত। যেটা করে দেখো কত আসে, আসে হচ্ছে এরকম 1.10 to the power -3 সেকেন্ড ইনভার্স হয়ে গেল। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আসবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার পরেরটা ক্ষেত্রে পরেরটাতে যাই। আচ্ছা, তাহলে এবার এটা কি করে বের করা যায়, মানে আমি তো জেনারেলি বললাম যে ওই মানে আমার অর্ডার অফ দ্য রিয়াকশানটা এরকম ln v1/v2/ln c1/c2 হবে। বাট কথাটা হচ্ছে এই যে আমি বলছি যে তার মানে কি, মানে আমাকে রেটটা বার করতে হবে, মানে ভিটা তো বার করতে হবে, তাই না? এবার আমি নিউমেরিক্যাল প্রবলেমের জন্য আমাকে ভিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু যদি আমি ট্রুলি ভেবে দেখি আমাকে তো কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের জন্য কোনো একটা পার্টিকুলার টাইমে রেট অফ দ্য রিয়াকশানটা বার করতে হবে, তাই না? তাহলে সেইটা তো একটা বড় ব্যাপার। তাহলে সেটা জেনারেলি কী করে করা হয়, সেটা হচ্ছে ওই কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের জন্য বিভিন্ন টাইমে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট রেকর্ড করা হয়। এবার জেনারেলি যেটা হয় যে টাইমের সাথে সাথে যদি কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টটা কমতে থাকে তাহলে সেটাতে মানে একটা মোটামুটি নন লিনিয়ার মতো প্লট হয়, মানে সেটা ডিপেন্ড করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে, বাট মোটামুটি ধরে নেওয়া হয়েছে ইন জেনারেল ওই টাইমের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ওই নন লিনিয়ারলি ডিকে করতে থাকে বা এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকে, সেই জন্য এরকম একটা প্লট জেনারেলি আঁকা হয়। এবার তাহলে কি হবে, তাহলে এই যে এই মানে বিভিন্ন টাইম তার করসপন্ডিং কনসেন্ট্রেশন, তারপরে তার টাইম তার কনসেন্ট্রেশন, টাইম তার কনসেন্ট্রেশন অ্যান্ড সো অন, এইভাবে বিভিন্ন ডেটা পয়েন্ট পাওয়া যায়। সেই ডেটা পয়েন্টগুলোকে যদি একটা লাইন দিয়ে মানে একটা কার্ভ দিয়ে অ্যাড করা হয় তাহলে দেখা যাচ্ছে এরকম জেনারেলি হয়, মানে ওভারঅল একটা মানে জেনারেল প্লট যদি বলো, তাহলে সিটা যেখানে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যাট টাইম টি ভার্সেস টাইম যদি প্লট করা হয় এরকম পাওয়া যাচ্ছে। তাহলে এবার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট আঁকি তাহলে সেই ট্যানজেন্টের স্লোপটা কী হবে, ডিসিডিটি। তাহলে ডিসিডিটি আমি পেয়ে যাব, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকলাম, করে আমি তার স্লোপটা যদি ক্যালকুলেট করি, যার স্লোপটা হবে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মানে ডেল্টা সি বাই ডেল্টা টি, যেটাকে ওই বলতে পারি ফর ইনফাইনাইটসিমাল চেঞ্জের জন্য ডিসিডিটি যেভাবে কোনো একটা প্লট থাকলে যার স্লোপ আমরা যেভাবে বার করি, প্র্যাকটিক্যালে দেখবে তোমরা হরদম করবে এগুলো, যেভাবে বার করি সেটা হবে। তাহলে ধরো এই পার্টিকুলার কেসে আমি বলছি কোনো একটা টাইম টি প্রাইমে কনসেন্ট্রেশন হচ্ছে সি প্রাইম, সেরকম একটা পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট টেনেছি, তাহলে তার স্লোপটা হবে ডিসিডিটি অ্যাট সি ইকুয়ালস টু সি প্রাইম। তাহলে তার রেট অফ দ্য রিয়াকশন বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা কী হয়, সেটা জেনারেলি হয় মাইনাস অফ ডিসিডিটি, মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হয় মাইনাস অফ ডিসিডিটি, এটা হয়। তাহলে আমি স্লোপটা যদি পেয়ে যাই তাহলে সেখান থেকে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন মাইনাস অফ স্লোপ করে দেবো ডিসিডিটি অ্যাট সি ইকুয়ালস টু সি প্রাইম, এটা পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে এই যে প্রত্যেকটা কনসেন্ট্রেশনে তোমাকে যে ভেলোসিটিটা বার করতে হবে তার মানে একটা রান চালাতে হবে, মানে একটা রিয়াকশান চালাতে হবে যার বিভিন্ন টাইমে রিয়াক্ট্যান্টের বিভিন্ন কনসেন্ট্রেশন দেখতে হবে, মানে রেকর্ড করতে হবে, করে একটা প্লট হলো পয়েন্টগুলো বসিয়ে, তারপরে তার যে কোনো একটা পয়েন্ট নিলাম, নিয়ে আমি সেখানে ট্যানজেন্ট টানলাম, তাহলে সেখান থেকে তার স্লোপ ক্যালকুলেট করলাম এবং ভেলোসিটি অফ দ্য রিয়াকশান হচ্ছে মাইনাস অফ দ্যাট স্লোপ অ্যাট দ্যাট পার্টিকুলার কনসেন্ট্রেশন। এইভাবে আমি ভেলোসিটি ফর দ্যাট পার্টিকুলার কনসেন্ট্রেশন পেতে পারি, ভেলোসিটি অফ দ্য রিয়াকশান। হ্যাঁ ম্যাম, স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট দিয়েও তো ডিভাইড করতে হবে, যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সটা পাচ্ছি ওটাকে। হ্যাঁ, স্টয়কিওমেট্রি মানে আপাতত 1 ধরে নিচ্ছি, স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট থাকবে, ঠিক আছে, আপাতত 1 ধরে নিচ্ছি এরকমভাবে, ঠিক আছে। এইটা মানে স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট থাকলে সেটা সেরকমভাবেই চেঞ্জ হবে, তাটা তো নাম্বারের মতো সেইভাবেই চেঞ্জ হবে, কিন্তু কথাটা হচ্ছে আমি তো মানে রেট অফ দ্য রিয়াকশান সেটা প্রপোর্শনাল টু দ্য ডিসিডিটি সেটাই তো পাবো,
ঠিক আছে, এইটা হচ্ছে কথা। আপাতত স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 ধরে নাও, এবার যা থাকবে নাম্বার সেই নাম্বারটা জাস্ট গুণ হবে বা যা হওয়ার হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেটা হলো। আচ্ছা, এবার এটার আবার দুরকম ব্যাপার আছে। এটা দুরকম ব্যাপার আছে যে যদি আমি এরকমভাবে দুটো রান চালাই, মানে দুটো রিয়াকশান চালাই, বা মানে একটাই রিয়াকশানে দুটো আলাদা আলাদা রান চালাই বলতে পারো, মানে দুটো তুমি বিকারে, মানে একটাই রিয়াকশান বা দুটো আলাদা আলাদা বিকারে করছো, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট আলাদা, ঠিক আছে। সেটা যদি করি তাহলে সেরকম করতে পারি। তাহলে সেক্ষেত্রে তাহলে বলছে যে ইন দিস অ্যাপ্রোচ উই মে ক্যারি আউট টু ডিফারেন্ট রান উইথ টু ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন C01 অ্যান্ড C02। তাহলে দেন উই ডিটারমাইন দ্য স্লোপ অফ সি ভার্সেস টি প্লট ইনিশিয়ালি যখন টিটা টেন্স টু 0। এই যে এরকমভাবে বলেছে, আগে ছবিটার দিকে তাকাই বুঝতে পারবে। দেখো কি বলেছে, সি ভার্সেস টি প্লট দুটো আলাদা আলাদা মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে শুরু করা হয়েছে। তাহলে এই যে এইটা একটা রান আর তারপর একটা রান, একটা C01 থেকে শুরু, একটা C02 থেকে শুরু হয়েছে। তাহলে একদম যখন টি টেন্স টু যখন 0, তখনই যদি আমি একটা ট্যানজেন্ট টানি, টেনে তার স্লোপটা ক্যালকুলেট করি, সেটা হবে ডিসিডিটি অ্যাট সি ইকুয়ালস টু C01। আর একই রকমভাবে অন্য রানটার ক্ষেত্রে হবে স্লোপটা ডিসিডিটি অ্যাট সি ইকুয়ালস টু C02। তাহলে এই পার্টিকুলার কেসে প্রথমটার ক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশন যদি V1 বলি, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ডিসিডিটি অ্যাট সি ইকুয়ালস টু C01। আর এখানে হয়ে যাবে V2টা হয়ে যাবে মাইনাস ডিসিডিটি অ্যাট সি ইকুয়ালস টু C02। এটা পেয়ে যাবো, ঠিক আছে, একদম টি টেন্স টু যখন 0-তে এইটা। তাহলে এইভাবে আমি এই ভেলোসিটিগুলো পেয়ে গেলাম আর তাদের করসপন্ডিং কনসেন্ট্রেশনগুলো জানি। এবার কেউ তো বলে দেয়নি ওই যে সি, আমি তো এই যে যখন আমি রেট অফ দ্য রিয়াকশান এখানে লিখেছিলাম, এই যে এনটা হচ্ছে ln V1/V2 বাই ln C1/C2, কেউ তো বলে দেয়নি যে C1 আর C2টা ইনিশিয়াল কনসেন্ট্রেশন হতে পারবে না। হতেই পারে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন হলে করসপন্ডিং রেটগুলো ইনিশিয়াল রেট ইউজ করতে হবে, এটাই যা ব্যাপার, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো আমি এই পার্টিকুলার কেসেও ওই ফর্মুলাটা ইউজ করে লিখতে পারি যে অর্ডার অফ দ্য রিয়াকশান হচ্ছে ln V1/V2 বাই ln C01/C02। বাট এই রকম অর্ডারকে বলা হয় অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। তাহলে এই এনসিটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, এইটা বলা হয়, ঠিক আছে। যেহেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে অর্ডার অফ দ্য রিয়াকশানটা হচ্ছে, সেই জন্য অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন এই যেখানে লেখা আছে। এবার কথাটা হচ্ছে, যেহেতু এই পার্টিকুলার রিয়াকশানগুলোর ক্ষেত্রে মানে এরকম এটার ক্ষেত্রে যখন রিয়াকশানটা জাস্ট শুরু হয়েছে তখনই আমি অর্ডারটা মেপে নিচ্ছি, তো তখনই আমি অর্ডারটা দেখে নিচ্ছি বা তখনকার ডেটাগুলো নিচ্ছি কনসেন্ট্রেশন এবং তখন রেট অফ দ্য রিয়াকশানটা কী হচ্ছে সেইটা করছি। তাহলে রিয়াকশানটা যখন একদম শুরু হয়েছে তার উপরে কিন্তু অন্য কিছুর এফেক্ট, মানে রিয়াকশানটা ধরো চলতে অনেকক্ষণ বেশ চলে গেছে, তখন সলিউশন থেকে ক্যাটালিস্ট আসতে পারে, ইনহিবিশন আসতে পারে বা অটো ক্যাটালিসিস হতে পারে। সব থেকে বড় কথা, ধরো যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই প্রোডাক্টটাই রিয়াকশানটাকে ক্যাটালিসিস করছে বা ইনহিবিট করছে, এরকম হতে পারে। সেই সব এফেক্টগুলো দেখা যেতে পারে, যেটা হচ্ছে রিয়াকশানটা যদি অনেকক্ষণ চলে তারপরে এই জিনিসগুলো জেনারেলি দেখা যায়। কিন্তু যখন রিয়াকশানটা ফার্স্ট শুরু হয়েছে তখন একটা পিওর ব্যাপার আছে, তখন অত কন্টামিনেশন হয়নি, অত কিছু মিশে টিশে যায়নি, জাস্ট রিয়াকশানটা শুরু হয়েছে। সেই জন্য তখন যে অর্ডারটা ডিটারমাইন করা যাচ্ছে তখনকার ডেটাগুলো ইউজ করে, সেটা কিন্তু ট্রু অর্ডার, মানে অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য কনসেন্ট্রেশন যেটা, সেটা হচ্ছে ট্রু অর্ডার, যার উপরে অন্য কোনো বাহ্যিক মানে তোমার প্রপার্টিজের বা বাহ্যিক তোমার প্যারামিটারের কোনো এফেক্ট নেই, ঠিক আছে। সেই জন্য এটাকে বলা হয় ট্রু অর্ডার, যেটার ক্ষেত্রে দেখা যায় অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন হ্যাভ নো এফেক্ট অন দ্য অর্ডার ডিটারমাইন ইন দিস ওয়ে। এটা হচ্ছে ব্যাপার ছিল আর কি। আচ্ছা, তারপরে আর একটা অ্যাপ্রোচ হতে পারে, যেটা হচ্ছে ওই ইনিশিয়াল কনসেন্ট্রেশন না করে একটা সিঙ্গেল রানই চালাবো। তাহলে তার ওই কোনো একটা পার্টিকুলার টাইমে মানে দুটো আলাদা আলাদা টাইমে যদি ওই রকম রেট অফ দ্য রিয়াকশানটা বের করি, মানে দুটো আলাদা আলাদা টাইমে যদি কোনো একটা কোনো দুটো পার্টিকুলার পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট আনা হয় এবং তার করসপন্ডিং স্লোপটা যদি ক্যালকুলেট করা হয়, তাহলে সেটা আমাকে ডিসিডিটি দেবে এবং সেখান থেকে রেট অফ দ্য রিয়াকশানটা মাইনাস ডিসিডিটি হয়ে এরকম আমি পেতে পারি, কোনো একটা দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশনে, সেটা হতে পারে। তো সেই ক্ষেত্রেও আমি ওই অর্ডার অফ দ্য রিয়াকশানটা ওই একই ফর্মুলা ইউজ করে পাবো ln V1/V2 বাই ln C1/C2। বাট এই পার্টিকুলার অর্ডারটাকে বলা হয় অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম, যেহেতু টাইমটা মানে আলাদা আলাদা দুটো টাইমে আলাদা আলাদা দুটো কনসেন্ট্রেশন নিয়ে তাদের করসপন্ডিং স্লোপ নিয়ে সেখান থেকে রেট অফ দ্য রিয়াকশান বার করে অর্ডারটা ডিটারমাইন করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম, এই যে এখানে লেখা আছে।
অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। এবার এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যেহেতু আমার এই কনসেন্ট্রেশনগুলো বা ওই রেট অফ দ্য রিয়াকশান যেটা স্লোপ থেকে পাওয়া যাচ্ছে সেইগুলো যথেষ্ট টাইম রিয়াকশানটা হয়ে যাওয়ার পর, রিয়াকশানটা চলার পর নেওয়া হচ্ছে, সেই জন্য এই ক্ষেত্রে যথেষ্টই একটা সম্ভাবনা থাকে যে অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন যদি হয়ে থাকে তার একটা এফেক্ট পড়ার সম্ভাবনা থাকে আর কি। তাহলে অটো ক্যাটালিসিস ইনহিবিশন যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, রেট অফ দ্য রিয়াকশান চেঞ্জ হচ্ছে, সেরকম করে অর্ডার অফ দ্য রিয়াকশানটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু অর্ডারটা পরিষ্কার দেখা যাচ্ছে ওই কনসেন্ট্রেশন বা রেট অফ দ্য রিয়াকশানের উপর ডিপেন্ড করছে। তার মানে এখান থেকে ক্লিয়ার যেটা আমরা পেয়েছিলাম যে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন দ্যাট ডাজ নট ইকুয়ালস টু দ্য অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে এনসি নট ইকুয়ালস টু এনটি যদি অটো ক্যাটালিসিস বা ইনহিবিশনের এফেক্ট থাকে। যদি না থাকে, যদি কোনো একটা রিয়াকশান আমরা জানি যে কোনো রকম কোনো কন্টামিনেশন হয়নি, কোনো রকম অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন এসবের কোনো এফেক্ট নেই, তাহলে এনটি ইকুয়ালস টু এনসি হবে। কিন্তু যদি এরকম কোনো এফেক্ট থাকে তাহলে দেখা যাচ্ছে এই দুটো সমান হবে না। আচ্ছা, এবার জেনারেলি দেখা যায় যে ফর অটোক্যাটালাইটিক রিয়াকশান এনটিটা লেস দ্যান এনসি হয়, আর ফর ইনহিবিশন রিয়াকশান এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়। সেটা কেন হয় সেটাও আবার একটু ডিসকাস করে নেওয়া যাক, সেটা কেন হয়। আচ্ছা দেখো, এই প্লটটার দিকে তাকাও, এই সি ভার্সেস টি প্লটটা। যদি আমার কোনো অটোক্যাটালিসিস বা ইনহিবিশন কিছু নেই তাহলে সি ভার্সেস টি প্লটটা হচ্ছে এইটা, এই 1 নম্বরটা, মানে কিচ্ছু নেই, একদম সিম্পল। এবার যদি অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন থাকে, ধরো অটো ক্যাটালিসিস, প্রথমে আগে অটো ক্যাটালিসিস ধরি, যদি এরকম হয় যে প্রোডাক্টটা জেনারেট হয়েছে সেই প্রোডাক্টটাই হাইলি ক্যাটালাইজ করছে রিয়াকশানটাকে, তাহলে কি হবে, রিয়াকশানটা ভীষণ ফাস্ট হবে। ভীষণ ফাস্ট হবে মানে কি, ভীষণ ফাস্ট ওই কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টটা কমতে থাকবে উইথ রেসপেক্ট টু টাইম, ভীষণ ফাস্ট ওটা ডিসঅ্যাপিয়ার করতে থাকবে, তার মানে ভীষণ স্টিপলি কমতে থাকবে। তাহলে সেটা হচ্ছে এই 2 নম্বরেরটা। আর যদি ইনহিবিশন থাকে তাহলে কি হবে, উল্টোটা হবে, তাহলে যেন টাইমের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা খুব স্লোলি কমতে থাকবে, তাহলে সেটা হচ্ছে এইটা 3 নম্বরটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এবার বলছি যে যদি আমার কোনো প্রথমে এটা ধরছি যে দেয়ার ইজ নো অটো ক্যাটালিসিস আর ইনহিবিশন, তাহলে V0 মানে ইনিশিয়াল রেটটা হবে K ইন্টু C0 টু দি পাওয়ার NC কেন লিখছি, কারণ অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন যদি না থাকে তাহলে আমি কি বললাম, NC আর NT সেম হবে। আমি NC দিয়ে লিখছি, তুমি NT দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই, আমি NC দিয়ে লিখছি, পরে আমার সুবিধা হবে বলে। ঠিক আছে, এইটা। আর কোনো একটা আফটার টাইম T রেট অফ দ্য রিয়াকশন ভিটা হবে K ইন্টু C টু দি পাওয়ার NC, মানে দুটোই একটা কেসেই, যেখানে এমন একটা রিয়াকশন যার কোনো অটো ক্যাটালিসিস ইনহিবিশন নেই সেরকম সময় বা সেরকম জায়গায়, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে V/V0টা কী হবে, C/C0 হোল টু দি পাওয়ার NC, এই যে এখান থেকে এইটা পাওয়া গেল। একইভাবে এবং যেখানে এনসিটা হচ্ছে ট্রু অর্ডার, ওই অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য কনসেন্ট্রেশন, এবং সেটা অর্ডার উইথ রেসপেক্ট টু টাইমও হতে পারে, বাট আমি এনসি দিয়ে লিখছি। ঠিক আছে, আমি এটা বলছি কারণ যেহেতু আমার অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন নেই, তাহলে NT ইকুয়ালস টু এনসি। আচ্ছা, এবার যদি অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন থাকে তাহলে কি হবে, তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে প্রথমত আমার ওই ইনিশিয়ালি একদম যখন প্রথম রিয়াকশানটা শুরু হয়েছে তখন আবার ওই NT আর NCটা সেম, তাহলে সেটাকে আমি K ইন্টু C0 টু দি পাওয়ার NC, মানে একই কনসেন্ট্রেশন C0 দিয়ে শুরু করছি, রেট অফ দ্য রিয়াকশানটা V0ই আছে, তাহলে K ইন্টু C0, মানে একই রিয়াকশানের জন্যই তো করছি। মানে একটার ক্ষেত্রে দেখেছি যে পুরো রিয়াকশানটা জুড়ে একটা সেম ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে শুরু হয়েছে, কিন্তু পুরো রিয়াকশানটা জুড়ে কোনো অটো ক্যাটালিসিস বা ইনহিবিশনের এফেক্ট নেই, তার জন্যই ওপরেরটা লিখেছি। এবার যদি থাকে তাহলে তার জন্যই আফটার টাইম টিতে ওই রেট অফ দ্য রিয়াকশন বা কনসেন্ট্রেশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আফটার টাইম টিতে যদি রেট অফ দ্য রিয়াকশনটা V' বলি তাহলে সেটা হয়ে যাবে K ইন্টু C টু দি পাওয়ার NT হয়ে যাবে এখন, কারণ আমি বলছি অটো ক্যাটালিসিস ইনহিবিশন আছে। আর উপরেরটা কি হয়ে যাবে, উপরেরটা NC লিখেছি, কিন্তু ইনিশিয়ালি তো কিছুই থাকবে না, সেটাই তো প্রথম পড়েছিলাম ট্রু অর্ডার বা অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশনের ডেফিনিশনে, তো ওটাই পড়েছিলাম যে একদম ইনিশিয়ালি কোনো কিছুর এফেক্ট নেই, তখন NT ইকুয়ালস টু NC, সেই জন্য ওটাকে NC দিয়েও লিখতে পারি, NT দিয়েও লিখতে পারি। তাহলে এই দুটো থেকে আমি পেলাম V'/V0 ইকুয়ালস টু C/C0 টু দি পাওয়ার NT, এইটা। এইবার বলছে যে যদি এটা অটো ক্যাটালিসিস হয় তাহলে V' গ্রেটার দ্যান V0 হওয়া উচিত। তাহলে V' গ্রেটার দ্যান V0 হলে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে যে এই দুটো থেকে দেখা যাচ্ছে যে C/C0 টু দি পাওয়ার NT গ্রেটার দ্যান C/C0 টু দি পাওয়ার NC। এবার C/C0টা তো ফ্র্যাকশান, কারণ অবশ্যই Cটা লেস দ্যান C0, সেটা তো হতেই হবে। তাহলে তার মানে C/C0টা লেস দ্যান 1, তাহলে যেটা আমাকে দেবে কিন্তু NT লেস দ্যান NC। তাহলে সেই জন্য ফর অটো ক্যাটালিসিস রিয়াকশান
এনটি লেস দ্যান এনসি। তাহলে এইটা দিতে পারে, এটা একটা কোশ্চেনের মতো করে দিতে পারে যে ফর অটোক্যাটালিসিস শো দ্যাট ফর অটোক্যাটালিসিস রিয়াকশন এনটি লেস দ্যান এসি বা এক্সপ্লেন ফর অটোক্যাটালিসিস রিয়াকশন এনটি লেস দ্যান এনসি। তাহলে কী করতে হবে আমাদের কিন্তু এখান থেকে শুরু করে এত দূর অবধি ভালো করে লিখতে হবে, ঠিক আছে? এইটা অন দ্য আদার হ্যান্ড যদি ইনহিবিশন, হ্যাঁ ম্যাম বলছি ওই একই রিঅ্যাকশনে মানে সাপোজ A gives B plus C, ওই রিঅ্যাকশনে একবার একটা অটোক্যাটালিটিক হচ্ছে আর একটা তো অটোক্যাটালিটিক হচ্ছে না, এরকম ভাবে মডিফাই করে দিচ্ছি reaction। হ্যাঁ এইভাবে ভাবছি আর কি। একটাই রিয়াকশনে কিন্তু প্রথমে ধরছি যে কোনো অটোক্যাটালিসিসের এফেক্ট নেই, তারপরে দেখছি যদি অটোক্যাটালিসিসের এফেক্ট থাকে তাহলে সেইভাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ফর ইনহিবিশনের জন্য কি হবে? ইনহিবিশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে উল্টোটা হবে, মানে ভি প্রাইম লেস দ্যান ভি হয়ে যাবে, তার মানে সি বাই সি জিরো টু দি পাওয়ার এনটি লেস দ্যান সি বাই সি জিরো টু দি পাওয়ার এনসি হবে। সি বাই সি জিরো যেহেতু লেস দ্যান ওয়ান, তার মানে এনটি গ্রেটার দ্যান এনসি হবে। তাহলে ফর ইনহিবিশন এনটি গ্রেটার দ্যান এনসি, তাহলে এটাও কিন্তু দিতে পারে। তখন ওখান থেকে শুরু করে এই অবধি লিখতে হবে, তখন এই অটোক্যাটালিসিস পার্টটা বাদ দিয়ে দেবো। বুঝতে পেরেছি তো? এভাবে কিন্তু ঠিক করে লিখবে, হ্যাঁ এইটা। আচ্ছা, এবার এখানে আরেকটা অঙ্ক করা যাক, এই অঙ্কটা করা যায়, দেখছি আমি। তো বলছে যে ইন দ্য রিয়াকশন H2 and NO, the following data was recorded। সেটা হচ্ছে at constant pressure of hydrogen, at constant pressure of hydrogen with PNO equals to 300 mmHg and minus dp dt টা, যেটা তোমার dpNO dt নিশ্চয়ই হবে 1.03 mmHg second inverse, এটা and with PNO 152 mmHg এবং তখন রেট অফ দ্য রিয়াকশন dpdt সেটা হচ্ছে 0.25 mmHg সেকেন্ড ইনভার্স, এইটা বলছি। Again, when pressure of NO was kept constant with pressure of H2O আর কি, সেটা হচ্ছে 205 mmHg আর with dpdt 1.10 mmHg second inverse and with P of H2 সেটা হচ্ছে 147 mmHg, যেখানে মাইনাস dpdt টা হচ্ছে 0.79 mmHg সেন্টিমিটার ইনভার্স। এইটা বলছে যে ফাইন্ড আউট দ্য ওভারঅল অর্ডার অফ রিয়াকশন। এটা বলতে পারবে কেউ?
সেম যা করে আসলাম সেটাই। কি বলছে, মানে বলছে কোন একটা রিয়াকশন হচ্ছে যেটা H2 আর NO এর মধ্যে। এবার H2 এর জন্য আলাদা আলাদা করে প্রেশার মানে কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে ধরো, ঠিক আছে, কারণ প্রেশার তো কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল। তাহলে H2 এর জন্য দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশন বা দুটো আলাদা আলাদা প্রেশার দিয়ে দিয়েছে এবং তার প্রেশারের রেসপেক্টে রেটটা দিয়ে দিয়েছে ডিপিডিটি। আবার NOর জন্য সেম, দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশনে আলাদা আলাদা রেট দিয়ে দিয়েছে। তাহলে রেট অফ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন বার করতে হবে, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য NO, অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য H2 বার করবো, তাহলে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন দুটো যোগফল, এটাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে যে অর্ডার অফ দ্য রিয়াকশন, মানে তো রেটটা দিয়ে দিয়েছে, হ্যাঁ ডিপিডিটি মানে রেট, ডিসিডিটির মতো, মানে মাইনাস ডিপিডিটি, ডিসিডিটি যেটা সেটা এখানে উইথ রেসপেক্ট টু প্রেশার দিয়েছে সব কিছু। এটা তো দেয়, প্রেশারটা যেহেতু কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, এটা প্রায় এটা বেশিরভাগ অনেক নিউমেরিক্যাল প্রবলেমেই দেয়। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু NO, সেটাকে আমি যদি বলি NO, সেটা হয়ে যাবে কত, ln V1 বাই V2 বাই ln C1 বাই C2, এটা হবে। তাহলে এটা হচ্ছে, তাহলে এইটা হবে হচ্ছে ln ওই V1 বাই V2টা NOর বলেছে, তাহলে NOর এগুলো ইউজ করো। তাহলে ওই 1.03, আর এটার ক্ষেত্রে আর ওই ইউনিট বারবার লিখতে হবে না, 1.03 আর সরি 0.25, 1.03 আর 0.25 বাই ln C1 বাই C2 যেটা, সেটা হয়ে যাবে 300 বাই 152, এইটা। তাহলে এটা করো, এটা করলে আসে 2। তাহলে অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য NO হচ্ছে 2। অ্যান্ড সিমিলারলি order of the reaction with respect to hydrogen, সেটা হয়ে যাবে ওই একই রকম ভাবে ln V1 বাই V2 বাই ln C1 বাই C2, তাহলে সেটা হয়ে যাবে ln ওই এইটার এই পার্টিকুলার কেসে এটা হয়ে যাবে 1.10 বাই 0.79, 1.10 বাই 0.79 বাই ln, এটার ক্ষেত্রে হয়ে যাবে 205 বাই 147। এটা করে দেখো কত হয়। এটা হয় হচ্ছে, এটা হয় হচ্ছে 1, মানে এগুলো তো এখন আমাকে সেই আমি অনলাইন আর কি ওয়েট করবো, এটা ডিরেক্টলি করানো গেলে তোমাদেরকে দিয়ে এগুলো করানো যেত। আমি এখানে ওই কোশ্চেন আনগুলো লিখে রেখেছি বলে আনসারগুলো লিখে রেখেছি। তাহলে এটা এরকম হবে। তাহলে hence the overall order of the reaction কি হবে 2 + 1 3। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে এটা। আচ্ছা, এরপরে যেটা আসা যাক যে মেথড অফ তোমার ইন্টিগ্রেটেড রেট ল, যেটা বললাম ইন্টিগ্রেটেড রেট লতে কি করতে হবে, যে কোনো একটা, যেগুলো জেনারেলি যেটা হয় যে কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা দিয়ে দেয় আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে দেয়। তাহলে তুমি যদি প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে, মানে ধরো স্টার্টিং ফ্রম দ্য জিরো অর্ডার, কি হাফ অর্ডার, কি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এরকম জেনারেলি যেগুলো আমরা দেখি, প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে যদি ইন্টিগ্রেটেড রেট লগুলো কিন্তু চোখ বন্ধ করে ভেবে নাও, সেটা কিন্তু ডিপেন্ড করে শুধু এগুলোর ওপরই, যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আফটার টাইম টিতে কী আছে এবং ইনিশিয়াল কনসেন্ট্রেশন কী, এই 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 দুটো তিনটে প্যারামিটারের উপরেই কিন্তু ডিপেন্ড করে। তাহলে এইগুলো দিয়ে দেয় এবং এইগুলোর ওপর ডিপেন্ড করে আমরা ইন্টিগ্রেটেড রেট ল থেকে রেট কনস্ট্যান্ট বার করি। এবার রেট কনস্ট্যান্টটা তো শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আর তো কিছুর উপর ডিপেন্ড করে না। তাহলে টেম্পারেচার যদি আমি চেঞ্জ না করি, তাহলে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর তোমার আফটার টাইম টিতে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যাই হোক না কেন, রেট কনস্ট্যান্ট সেম থাকা উচিত, রেট কনস্ট্যান্ট সেম হওয়া উচিত। তাহলে যে ডেটাই আমি ইউজ করি না কেন, যদি আমি টেম্পারেচার চেঞ্জ না করি তাহলে আমার রেট কনস্ট্যান্ট সেম থাকবে। এটাই হচ্ছে এর আসল ফান্ডাটা।
মানে ট্রায়াল অ্যান্ড এরার মেথড মানে এটাই, ওই বিভিন্ন বিভিন্ন ডেটা দিয়ে দেবে, বিভিন্ন বিভিন্ন ইনিশিয়াল কনসেন্ট্রেশন হতে পারে, বা কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, কিন্তু তার বিভিন্ন বিভিন্ন টাইমে তার মানে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে ইউজ করে প্রত্যেকটা ক্ষেত্রে আমি রেট কনস্ট্যান্ট বার করব, প্রত্যেকটা ডেটার জন্য, মানে প্রত্যেকটা সেট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন এবং কোনো একটা টাইম টিতে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, আবার ওই সেম ইনিশিয়াল কনসেন্ট্রেশন আলাদা টাইম টিতে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এই সেট অফ ডেটাগুলো ইউজ করে আমি রেট কনস্ট্যান্ট কে বার করব এবং দেখব যে প্রতি ক্ষেত্রে আমি রেট কনস্ট্যান্ট কেটা সেম পাচ্ছি না। এবার কথাটা হচ্ছে আমি তাহলে সেখান থেকে কী করে বুঝছি এটা কোন অর্ডার, আমি কোন ইন্টিগ্রেটেড রেট লটা ইউজ করেছি। তাহলে আমার যদি কোনো আইডিয়াই না থাকে যে কোন অর্ডারটা হবে, আমাকে জিরো অর্ডার থেকে শুরু করতে হবে। জিরো অর্ডারের জন্য এরকম করব, যদি আমি দেখা গেল জিরো অর্ডারের ইন্টিগ্রেটেড রেট ল ইউজ করে প্রতি ক্ষেত্রেই আমি রেট কনস্ট্যান্ট একই পাচ্ছি, তাহলে এটা জিরো অর্ডার রিঅ্যাকশন। যদি সেটা না হয় তারপরে আমি হাফ অর্ডারে আসবো, তারপরে আমি ফার্স্ট অর্ডারে আসবো, অ্যান্ড সো অন করে আলটিমেটলি কোথাও একটা মিলবে। এর থেকে কঠিন অঙ্ক তো দেবে না, মিলবে। তাহলে সেই জন্য এটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরার মেথড। বাট এর আসল ব্যাপারটা কি, এই যে এখানে সেটা লেখা আছে। আসল ব্যাপারটা হচ্ছে যে এই যে দ্য মেথড অফ ইন্টিগ্রেশন ওয়াজ ফার্স্ট ইউজ বাই দিস কনসিডার nth order reaction involving only one reactant a থেকে b if a be the initial concentration of a and a minus x be the initial concentration of a at particular time t, then the integrated rate law for various order of the reaction হচ্ছে এরকম ভাবে হয়, এবং প্রত্যেক ক্ষেত্রেই ওই রেট কনস্ট্যান্ট কেটা অ্যাজ ইউ আমরা বের করতে চাই সেরকম ভাবে লেখা হয়েছে। এইবার এই যে এরকম কোনো একটা পার্টিকুলার টাইম টিতে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন এক্স মানে এ মাইনাস এক্স পাওয়া যাবে, ঠিক আছে। এরকম কোনো একটা পার্টিকুলার টাইম টিতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, টিতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন অ্যান্ড সো অন এইভাবে, বা এ মাইনাস এক্সও করতে পারতো যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা যেখানে বলা আছে এরকম। তাহলে এবার জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, মানে এইটা জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে বলে এক্স বের করা হয়েছে, তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এক্স বাই টিটা কনস্ট্যান্ট হওয়া উচিত। তাহলে এক্স বাই টি এক্স বাই টি এক্স বাই টি যদি দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে এই এক্স ওয়ান বাই টি ওয়ান, এক্স টু বাই টি টু, এক্স থ্রি বাই টি থ্রি এগুলো ইকুয়াল হচ্ছে, মানে কোনো একটা পার্টিকুলার নাম্বারের সাথে ইকুয়াল হচ্ছে বা নিজেরা ইকুয়াল হচ্ছে, তাহলে এটা জিরো অর্ডার রিঅ্যাকশন। যদি দেখো ইফ নট, তাহলে এবার ফার্স্ট অর্ডারের জন্য ট্রাই করো। ফার্স্ট অর্ডারের জন্য এইভাবে যে কেটা হবে ওয়ান বাই টি ওয়ান এলএন এ বাই এ মাইনাস এক্স ওয়ান, তারপরে একটা হবে ওয়ান বাই টি টু এলএন এ বাই এ মাইনাস এক্স টু, তারপরে এটা হবে ওয়ান বাই টি থ্রি এলএন এ বাই এ মাইনাস এক্স থ্রি, এবং যদি এরা নিজেরা সমান হয় বা কোনো একটা পার্টিকুলার নাম্বারের সাথে সমান হয় যেটা অ্যাকচুয়ালি আমার রেট কনস্ট্যান্ট, তাহলে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। যদি না হয় তাহলে এবার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য ট্রাই করো অ্যান্ড সো অন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথড। তাহলে এর জন্য একটা অঙ্ক করা যায়। আচ্ছা, তাহলে এর অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা করা যায় যে এখানে এইসব লেখা আছে, যেগুলো মুখে বললাম সেগুলো লেখা আছে। আচ্ছা, তাহলে এগুলো এখানে একটা অঙ্ক করা যায়। 3 নম্বর প্রবলেম মনে হয় যে the concentration of a compound undergoing decomposition as a fraction of time t is given below, যে t in the unit of minute দেওয়া আছে আর এইখানে কনসেন্ট্রেশন ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার দেওয়া আছে। তাহলে যখন টিটা 0 তখন এটা বলছে 1.00, যখন টিটা 1 তখন এটা 0.80, সব মিনিট ইউনিটে, ঠিক আছে। যখন টিটা 2 তখন এটা 0.67, যখন হচ্ছে গিয়ে তোমার টিটা 4 তখন এটা 0.50, আর যখন এটা হচ্ছে 6 তখন এটা 0.40, ঠিক আছে। এটা দেওয়া আছে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, এটা ঠিক আছে।
আছে, এটা করো। এটা একটা বড় সড়ো পরীক্ষা এসেছিল, আর এখানে তোমাকে বলছি না সেটা কি, মানে একটা পরীক্ষা, এটা একটা মানে কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এটা কী হবে, কী হবে? তাহলে এটাই এক এক করে চেষ্টা করতে হবে। তাহলে এখানে আমার কি দিয়েছে, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট দিয়ে দিয়েছে, তাই তো? কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ দ্য কম্পাউন্ড আন্ডার, হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট দিয়ে দিয়েছে। তাহলে এবার এইখানে এইভাবে করো যে, মানে প্রথমে ধরো আমি বলছি ফার্স্ট অর্ডার থেকে শুরু করি। তাহলে কারণ যেহেতু রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে, অবশ্যই সেটার ক্ষেত্রেও করা যেতে পারে A মাইনাস এক্স ইকুয়ালস টু A মাইনাস KT, বাট প্রথমে ফার্স্ট অর্ডার থেকে শুরু করি, দেখি কী হয়। তাহলে ফর এ first order reaction, the integrated rate law is given by ওই তোমার K equals to 1 by T ln A by A minus X, এইটা। তাহলে এই পার্টিকুলার কেসে এটা কি হবে, 1/1 মিনিট যদি প্রথমে বলি, তাহলে ln ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো সবসময় কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 1/00 1.1 আর কি। আর এই 1 মিনিট যখন, তখন A মাইনাস এক্সটা কত, 0.80 পড়ে আছে এইটা। তাহলে এইটা করলে কত আসে, এইটা আসে হচ্ছে, বাবা, এটা আসে হচ্ছে ওই 0.2 মিনিট ইনভার্স, এরকম আসে। আচ্ছা, এটা একটা। তারপরের ক্ষেত্রে সেকেন্ড ডেটার জন্য এটা হবে 1/T, যেটা হচ্ছে বেসিক্যালি ধরো 2 মিনিট, সরি, হ্যাঁ, মানে আমি এখানে ডিরেক্টলি করে দিচ্ছি 2 মিনিট এইটা। তার জন্য ln এটা হচ্ছে 1/00 বাই A মাইনাস এক্সটা তখন 0.67, এইটা। তো দেখো তো কত আসে, করে দেখো কত আসে। আর কেটা আসে হচ্ছে 1/, আচ্ছা, এটা পরের ক্ষেত্রে 4 মিনিট ln 1.00 বাই তার করসপন্ডিং A মাইনাসটা হচ্ছে 0.50, এইটা দেখো কত আসে। এবার যদি আমার এই মানে বেসিক্যালি এটা যদি K1, এটা K2, এটা K3 বলি, তাহলে ইফ K1 equals to K2 equals to K3 equals to 0.2 মিনিট ইনভার্স যদি হয়, then the order of the reaction is 1. If not, তাহলে আমরা সেকেন্ড অর্ডারে যাবো বা জিরো অর্ডারে এখানে যাওয়ার একটু প্রবলেম আছে, যদিও এ তো বলে দিয়েছে, A মাইনাস এক্স বললেই তো মানে এই সরি মানে এ বলে দেওয়া আছে আর A মাইনাস এক্স বলে দেওয়া আছে, এখান থেকে এক্স তো পাওয়া যায়, অসুবিধা করেই নেওয়া যায়, ঠিক আছে? এবং এটা দেখা যায় এটা এটাই হয়ে যায়, মানে এটা আমি একটু চালাকি করে, 0.17 ওই তার মানে ওই 0.17, ঠিক আছে, আমি লাস্টটা 0.17, তাই তো? না, ওটা 4 মিনিট হবে তো, হ্যাঁ, 4 মিনিট, 4 লেখা, 4 মিনিট, 1.17, 1.17 মিনিট ইনভার্স, যেটা মানেই তো 0.2 মিনিট ইনভার্স, ঠিক আছে? এবার এটা আমি চালাকি করে এইভাবেই করেছি যাতে করে বেশি না করতে হয় আমাকে, তো এটা কিন্তু এরকম আসবে, ঠিক আছে? এই টাইপের দেয় কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর, হ্যাঁ। আচ্ছা, এটা আচ্ছা, এরপরে তাহলে আরেকটা করা, আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা অঙ্ক আমি লিখে দিচ্ছি, এটা একটু বাড়িতে তোমরা করো, লিখে দিই এইটা, তারপরে এইখানে, আচ্ছা, আমি আরেকটা অঙ্ক লিখে করছি, এইটাই তো, যে ফ্রম দ্য, এটা ওর কোনো একটা ইয়ারেই পড়েছে, ইয়ারটা এখানে লেখা নেই কেন জানি না, বাট ফ্রম দ্য ফলোয়িং, মানে ইউনিভার্সিটি এক্সাম, ঠিক আছে? ফ্রম দ্য ফলোয়িং ডাটা ফর দ্য decomposition of NH4NO3 in aqueous solution,
show that the reaction is ফার্স্ট অর্ডার। মানে এখানে যে ফার্স্ট অর্ডার বলে দিল, এটা তোমার অর্ধেক কাজকে কমিয়ে দিল। মানে এখানে বলেই দিয়েছে ফার্স্ট অর্ডার, তুমি ফার্স্ট অর্ডার ধরেই দেখাও যে রেট কনস্ট্যান্টটা প্রতি ক্ষেত্রে সেম আসছে। হ্যাঁ, তো এখানে কি বলেছে, বলেছে যে এরকম টাইম দিয়েছে ইন মিনিটে, টাইমটা দিয়ে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে ভলিউম অফ তোমার হচ্ছে NH4NO3 থেকে ডিকম্পোজিশন হচ্ছে NH4NO3, সেটা ডিকম্পোজ হয়ে N2O তৈরি করছে, তার ভলিউম অফ N2O ফর্ম সেটা হচ্ছে কিসে দিয়েছে, সেটা ভলিউম অফ N2O ফর্ম মানে ml এ দিয়েছে, মিলিলিটার। তাহলে সেটা বলছে যে এটা যখন 10 তখন এটা হচ্ছে 6.25, তারপরে এইটা যখন 15 তখন এটা 9.00, তারপরে এটা যখন 20 11.40, তারপরে এটা যখন 25 এটা হচ্ছে 13.65, তারপরে এটা যখন ইনফিনিটি টাইমটা তখন 35.05, এটা বলছে। ঠিক আছে, এটা তাহলে এই অঙ্কটা কি করে করবে, তাহলে এটা ডিকম্পোজিশন অফ NH4NO3 এটাও মানে দেয়া থাকবে, এটাও গিভেন থাকবে আর কি, এটা আমি বলছি। এখানে জেনারেলি কিভাবে হয় যে ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়াম নাইট্রাইট follows the following reaction, সেটা হচ্ছে ওই তোমার NH4NO3 সেটা থেকে 2H2O প্লাস N2O এটা তৈরি হয়। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এইবার দেখো এবার N2Oটা কি হবে, মানে যখন আমার টাইমটা টেন্স টু ইনফিনিটি তখন পুরোটাই তো N2O থাকার কথা, এবং সেটা কার সাথে সমান হয়, সেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টের সাথে সমান হয়। মানে আলটিমেটলি আমি যখন একটাই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান বা যাই বলি না কেন তার যখন প্লট করি, সেই প্লটটা আমি কি দেখি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, মানে এটা যদি আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন A হয় তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এইভাবে কমছে A থেকে, কমে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, অন দ্য আদার হ্যান্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশন এইভাবে বেড়ে এর সমান হতে চাইছে। তাহলে যখন আমার T টেন্স টু ইনফিনিটি তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন এর সাথে সমান হয়ে যায়, এটাই তো আমরা প্লট করি। মানে এখানে যদি A - X যদি প্লট করি, তার মানে এই পার্টিকুলার কেসে আমার কি হবে, যে এই A যেটা A প্রপোর্শনাল টু V ইনফিনিটি এটা হবে, অ্যান্ড X যেটা মানে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন, হ্যাঁ মানে যে কোনো আফটার একটা টাইম টিতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তার ভলিউমের সাথে সমান হবে। তাহলে আফটার টাইম টিতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি X হয় তাহলে সেইটা প্রপোর্শনাল টু VT এটা। তাহলে আমার VT বলা আছে, V ইনফিনিটি বলা আছে, তার মানে X আমি জানি প্রতি ক্ষেত্রে, আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা জানি। তাহলে এখান থেকে অবশ্যই এটা বলা যেতে পারে যে A - X is proportional to basically তোমার V infinity minus VT। তাহলে এবার for the first order reaction K equals to 1/T ln A by A minus X, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে 1/T ln V infinity by V infinity minus VT এটা হবে। এবারে তো প্রত্যেকটা ক্ষেত্রেই VT বলা আছে আর V infinity তো বলাই আছে, তাহলে সেক্ষেত্রে therefore we can write যে K1 equals to 1/T, টিটা হচ্ছে প্রথমে 10 মিনিট, ln এই V ইনফিনিটিটা হচ্ছে 35.05,
আর ভি ইনফিনিটি মাইনাস ভিটি যেটা সেটা হচ্ছে 35.05, মানে 10 ইউজ করেছি, তাহলে 35.05 মাইনাস 6.25। এটা কত দেখবো? আচ্ছা, কে টুটা হচ্ছে 1 বাই তোমার হচ্ছে 15 মিনিট, তাহলে ln 35.05 বাই 35.05 মাইনাস 9, এইটা দেখবো। তারপরে K3 হচ্ছে 1 বাই 20 মিনিট, ln 35.05 বাই 35.05 মাইনাস 11.40, এটা দেখবো। ঠিক আছে, এবার এই তিনটেই সমান আসবে নিশ্চয়ই, কারণ এটা ফার্স্ট অর্ডার কিন্তু দেখাতে বলেছে, তাহলে তিনটেই যদি সমান আসে তাহলে if K1 equals to K2 equals to K3, then it has been proved that the order of the reaction is 1। ঠিক আছে, এটা দেখবে সেমই আসছে। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে কি বললাম যে এই N2ওটা যখন আমার টাইম টেন্ডস টু ইনফিনিটি তখন কি হয়ে যায়, তখন প্রোডাক্ট যেটা এটা হচ্ছে প্রোডাক্ট, মানে এটা ধরো N2O আর এটা হচ্ছে NH4NO3, তাহলে তখন এই প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কি হবে যখন টি টেন্ডস টু ইনফিনিটি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এর সাথে সমান হতে চায়, তার মানে বেসিক্যালি মানে কনসেন্ট্রেশন মানে তার ওই ভলিউম ওটার সাথে সমান হতে চায়, তাহলে সেই জন্য ওই মানে ভি ইনফিনিটি যেটা সেটাই হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, তার সাথে প্রপোর্শনাল। আর কোন একটা পার্টিকুলার টাইম টিতে যে তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেটা হচ্ছে প্রোডাক্টের যে ভলিউম, এই যে N2 এর যে ভলিউম তার সাথে প্রপোর্শনাল, তাহলে A মাইনাস এক্স ইজ প্রপোর্শনাল টু ভি ইনফিনিটি মাইনাস ভিটি। ঠিক আছে, এইটুকুই শুধু এখানে একটা মানে কনসেপ্ট আর কি আছে, এবং এই কনসেপ্টটা আমাদের ওই বিভিন্ন রকম তোমার ওই আর কি মানে বিভিন্ন রকম সেই ইউজ করতে হয়, তোমার কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন, পোটেনশিওমেট্রিক টাইট্রেশন, তারপরে পিএইচ মেট্রিক টাইট্রেশন, তারপরে তোমার ওই যে মানে টাইমের সাথে ওই টাইট্রেশন করে কি যেন ডাইক্রোম KMNO4 এর একটা কি প্র্যাকটিক্যাল করতে হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টগুলোই কাজে লাগে। ওই স্যারের বইটাতে খুব ভালো করে প্রত্যেকটা যা আমাদের করতে হয়, ওই প্র্যাকটিক্যাল করতে হয় বিএসসিতে, সব খুব ভালো করে এক্সপ্লেন করা আছে, ওই জায়গাটা একবার পড়ে নিতে পারো। ঠিক আছে, তবে আমাদের প্র্যাকটিক্যালও সুবিধা হবে, তাহলে এইরকম অঙ্ক কিন্তু আসবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে মেথড অফ হাফ লাইফ টাইম। তাহলে মেথড অফ হাফ লাইফ টাইম কি, ওই যে nth অর্ডার রিয়াকশন আগের দিন স্যার করিয়েছিল, তাই না? আমি যেমন এই শখের বাজারে তোমাদের আমি করিয়েছিলাম আগের দিন nth অর্ডার রিয়াকশন। তাহলে nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কী দেখেছিলাম, ফর nth অর্ডার রিয়াকশন টি হাফটা এমন দেখতে হয় যেখান থেকে আমরা লিখতে পারি যে টি হাফ প্রপোর্শনাল টু 1/A⁴ যেখানে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে সেটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি তুলে দিই তাহলে এটা ধরো ওই কে প্রাইম বললাম, যেখানে কে প্রাইমটা কিন্তু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাহলে টি হাফটা হয়ে যাবে কে প্রাইম বাই A⁴ তাহলে এবার যদি আমি দুদিকেই আবার একই রকমভাবে ln নিই, এখানে এটা কে প্রাইম, যদি ln নিই তাহলে এটা হয়ে যাবে ln টি হাফ ইকুয়ালস টু ln কে প্রাইম প্লাস 1 মাইনাস n ln a। তাহলে এবার যদি আমি ln টি হাফ ভার্সেস ln a প্লট করি, তাহলে এবার তো একটা দেখা যাচ্ছে যে একটা স্লোপ থাকবে 1 মাইনাস n আর ইন্টারসেপ্ট থাকবে ln কে প্রাইম, কিন্তু এটা ঠিক ওই মানে ইন জেনারেল ln টি হাফ ভার্সেস ln a ওইভাবে প্লট করাটা ঠিক উচিত না, কারণ n এর ওপর ডিপেন্ড করে স্লোপটা পজিটিভ নেগেটিভ 0 এটা হবে। ঠিক আছে, তাহলে সেটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে 0 অর্ডার যদি হয় তাহলে nটা 1 মাইনাস 0 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে স্লোপ 1 হবে, পজিটিভ স্লোপ হবে, তাহলে ln টি হাফ ভার্সেস ln a প্লটটা এরকম হয়। যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ln টি হাফ ভার্সেস ln a প্লটটা এরকম, স্লোপটা 0, এবং সেটাই তো হয়। আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে জানি টি হাফটা হচ্ছে 0.693/k হয়।
যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেই জন্য স্লোপটা 0 এরকম হয়। তারপরে যদি সেকেন্ড অর্ডার রিয়াকশান হয় তাহলে তোমার কী যেন ছিল 1 - n, তার মানে স্লোপটা হচ্ছে -1 হবে, তাহলে এই যে নেগেটিভ স্লোপ। থার্ড অর্ডার রিয়াকশন হলে স্লোপটা -2 হবে, সেই জন্য নেগেটিভ স্লোপ, মানে আরও স্টিপ স্লোপ হবে অ্যান্ড সো অন, এরকমভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে তাহলে এক্সপেরিমেন্টালি স্লোপটা তো বার করা হবে না? হ্যাঁ হ্যাঁ স্লোপটা তো এক্সপেরিমেন্টালি বার করা হবে, প্রথমে ওই টেবিল প্লট করে তারপর স্লোপ বার। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। তাহলে দেখো, তাহলে তুমি যদি বলতে যে কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে তুমি টি হাফ বার করতে চাইছো, তার মানে কি কোনো একটা পার্টিকুলার ইনিশিয়াল রিয়াকশান, যেটা একটা পার্টিকুলার ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে শুরু হয়েছে, তার টি হাফ বার করতে চাইছো, তাহলে সেটা তো একটা সেট হয়ে গেল। তারপর তুমি আবার আর ওই সেম রিয়াকশনের জন্য আর একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে শুরু করে আবার টি হাফ বার করতে চাইছো, একটা সেট হয়ে গেল। তার মানে একবার টি হাফ বার করার জন্য, মানে এটা কিন্তু অতটা সোজা নয়, একবার টি হাফ বার করার জন্য তোমাকে একটা বড় রিয়াকশান, একটা বড় রান চালাতে হচ্ছে, আবার আর একবার টি হাফ বার করার জন্য আবার একটা বড় রিয়াকশান চালাতে হচ্ছে ফর আনাদার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অ্যান্ড সো অন। ঠিক আছে, এইরকম কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে। তাহলে এই যে এরকম, তাহলে এরকমভাবেই পুরো একটা রিয়াকশান মানে একটা রিয়াকশান কিন্তু অনেকগুলো রানে চালাতে হচ্ছে, তবেই তুমি বিভিন্ন বিভিন্ন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের জন্য তার বিভিন্ন বিভিন্ন টি হাফ পাচ্ছ, সেখান থেকে ln A আর ln টি হাফ বার করছি, সেখান থেকে আমরা এই প্লটটা করছি, মানে মোটামুটি A ভার্সেস মানে C ভার্সেস T প্লট, মানে এটাই যেটা বলছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রিয়াকশানটা চালাতে হচ্ছে, এবং সেখান থেকে ধরো ওই C ভার্সেস T প্লটটা করতে হচ্ছে, করে কোনো একটা পার্টিকুলার মানে কনসেন্ট্রেশন যেখানে A = A/2, তখন তার করসপন্ডিং টাইমটা টি হাফ এটা নিতে হচ্ছে। এইভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে টি হাফটাকে বার করতে হচ্ছে। তার মানে একটাই রিয়াকশনের বিভিন্ন বিভিন্ন রান চালাতে হচ্ছে, বিভিন্ন বিভিন্ন রান চালাতে হচ্ছে, নট দ্যাট ইজি, মানে পুরো রিয়াকশনটাকে চালাতে হচ্ছে আলাদা আলাদা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের জন্য ততবার, তবে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে টি হাফ পাচ্ছি। ঠিক আছে, এবার নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য জিনিসটা খুব সোজা হয়ে যাচ্ছে, যে এরকম যদি দুটো ডেটা আমার দেওয়া থাকে, তাহলে আমি একটার ক্ষেত্রে ln টি হাফ = ln k প্রাইম প্লাস 1 - n ln a লিখতে পারি, আর একটা ক্ষেত্রে ln টি হাফ প্রাইম = ln k প্রাইম, মানে রেট কনস্ট্যান্ট সেম থাকবে কারণ যেহেতু টেম্পারেচার সেম আছে, প্লাস 1 - n × ln a2 করতে পারি। তাহলে এবার 1 - 2 যদি করি, তাহলে ln টি হাফ বাই টি হাফ প্রাইম = 1 - n × ln a1/a2 হয়ে যাবে। তাহলে এখান থেকে অর্ডার অফ দ্য রিয়াকশান 1 + ln টি হাফ বাই টি হাফ প্রাইম বাই ln a2/a1, মানে এটা জাস্ট সিম্পলিফাই করলে এটা চলে আসবে। ঠিক আছে, এইভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে অঙ্ক করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটাই করো, ধরো যে at 25 degrees centigrade the half life time for the decomposition of N2O5 is 2.05 × 10⁴ second and 1.025 × 10⁴ সেকেন্ড, মানে কি বলেছে হাফ লাইফ টাইম ফর দ্য ডিকম্পোজিশন N2O5 ইজ, দুটো আলাদা আলাদা হাফ টাইম বলে দিয়েছে। when initial concentration is doubled, এইভাবে। ঠিক আছে, তাহলে বলছে যে what is the order of the reaction, এইটা এক নম্বর। আর বলছে what length of time is required for
80% for 80% of N2O5 to decompose, এটা বলছে। তাহলে রিয়াকশনটা কি করে, তাহলে অঙ্কটা কি করে হবে, যে তাহলে হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ n ইকুয়ালস টু ওই 1 প্লাস ln কি যেন ছিল, t হাফ বাই t হাফ প্রাইম, না সরি এটা তো ভুল লিখলাম, ln 1 প্লাস ln t হাফ বাই t হাফ প্রাইম বাই ln a2 বাই a1 এভাবে ছিল। তাহলে এটা হচ্ছে 1 প্লাস ln এই t হাফ বাই t হাফ প্রাইমটা কি বলেছে, মানে এটা হচ্ছে যদি 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 1.03 মানে 03 ইন্টু 10 টু দি পাওয়ার 4, যদি এইটা এরকম করি তাহলে এটা হচ্ছে a2 বাই a1, তার মানে বেসিক্যালি ওই 2a বাই a, 2a বাই a, মানে যখন a1 তখন হাফ লাইফ পিরিয়ড যদি 2.05 ইন্টু 4 হয়, তাহলে যখন দ্বিগুণ মানে 2a, তখন আর হাফ লাইফ পিরিয়ড হচ্ছে 1.03 10 টু দি পাওয়ার 4 আর কি, মানে t হাফ বাই t হাফ প্রাইম বাই a2 বাই a1, তাহলে এরকম হবে। তাহলে এটা হয়ে গেল, এটা দেখা যায় যেটা হয় হচ্ছে 1 প্লাস ln 10 টু দি পাওয়ার 4 কেটে গেল 2.05 বাই 1.03 বাই ln2, যেটা হয় হচ্ছে 2। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন হচ্ছে 2। তার মানে এটা একটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। তাহলে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে এবার বলছে যে হোয়াট লেন্থ অফ টাইম ইজ রিকোয়ার্ড ফর 80% অফ ডিকম্পোজিশন অফ N2O5। তাহলে আমার এখন ফর দ্য সেকেন্ড অর্ডার রিয়াকশন, for the second order reaction the integrated rate lawটা লিখে ফেলি। ইন্টিগ্রেটেড রেট ল এরকম দেখতে হয় যে তোমার হচ্ছে ওই k ইকুয়ালস টু তোমার মানে টাইম দিয়ে লিখি, যেহেতু ওখানে আলটিমেটলি টাইম চেয়েছে, তাহলে আমি বুঝতে পারবো আমার কী কী আছে আর কী কী নেই। তাহলে টাইম ইকুয়ালস টু 1/k ইন্টু এক্স বাই ইন্টু a মাইনাস এক্স, এরকম দেখতে হয়। আচ্ছা, তাহলে বাকি আমার সব কিছু আছে, কিন্তু আমার কি নেই, আমার হচ্ছে কেটা নেই। তাহলে আগে কেটা বার করতে হবে। তাহলে কেটা আগে বার করি। নাও the rate constant k for the reaction is, কেটাকে কি করে লেখা যায়, 1/a into t to the power t half for second order reaction, t halfটা হয় 1/ak, মানে for the second order reaction t half হয় হচ্ছে 1/ak। তাহলে কেটা হবে 1/a into t to the power half। তাহলে 1 ইনিশিয়াল কনসেন্ট্রেশন কোন এক বলা আছে, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি এটাকে এই রেখে দিলাম, ওটা আলাদা করে বলা নেই যেহেতু, আর টি হাফটা আমি তখন এইটা টি টু দি পাওয়ার 4, এটা যেন কত ছিল, সেকেন্ড না মিনিট ছিল, সেকেন্ড ছিল এটা। তাহলে কেটা আমার এইভাবে হবে, এর একটা ইউনিট আর তার সাথে সেকেন্ডের ইউনিট হয়ে কে এর ইউনিট হবে। তাহলে এবার এখানে তাহলে এখানে এটা কে এর ইউনিট হবে, তাহলে দেন টাইম required for 80% decomposition of N2O তো না কত ছিল, কি জানা ছিল, N2O5 is T equals to 1/k, যেটা 1/1/a into 2 into 10 to the power 5 10 to the power 4 second into x
এক্সটা কত, এক্সটা কত, এক্সটা হচ্ছে এখানে বলে দিয়েছে যে আচ্ছা 80% ডিকম্পোজ হবে, তার মানে এক্সটা হচ্ছে এখানে 80%, তাহলে যেটা হচ্ছে ওই 0.8 অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ, আর এ মাইনাস এক্সটা তার মানে কত হবে 20%, মানে বেসিক্যালি ওই এ ইন্টু এ মাইনাস 0.8 এ এরকম লিখে দাও। মানে এক্সটা 80% ডিকম্পোজিশন, মানে 80% প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে এক্সটা এখানে 0.8 মানে 80/100 এ মানে 0.8 এ, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এবার এটা যদি করি এইগুলো সব কেটে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে আমার কি পড়ে থাকছে, এটা পড়ে থাকবে হচ্ছে টিটা, এইগুলো সব কেটে যাচ্ছে, তাহলে টিটা আলটিমেটলি হবে 8.2 ইন্টু 10⁴ সেকেন্ড করে দেখো এটা এরকম দাঁড়াবে। তাহলে এইভাবে এরকম অঙ্ক আসলে এরকমভাবে করতে হবে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? ক্লিয়ার তো, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা এরপরে মেথড অফ ওই আইসোলেশন বা ফ্লাডিং যেটা, সেটা হচ্ছে ওই আগের দিনই বলা হয়েছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। এই টাইপ অফ রিয়াকশানগুলোর ক্ষেত্রে ধরো এরকম যদি রিয়াকশান থাকে যেখানে অনেকগুলো রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং মানে রিয়াকশানটা যদি ধরো ওভারঅল nth অর্ডার, মানে না রিয়াকশানটা হচ্ছে mth অর্ডার উইথ রেসপেক্ট টু এ এবং nth অর্ডার উইথ রেসপেক্ট টু বি অ্যান্ড সো অন, তাহলে টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশান ওই m+n+ অর্ডার করে যা হবে হবে এটা। এরকম যদি হয় তাহলে ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশন স্মল এ, বি এর কনসেন্ট্রেশন স্মল বি অ্যান্ড সো অন, আর আফটার টাইম টিতে এক্স পরিমাণ যদি প্রোডাক্ট তৈরি হয়, বা তাহলে সেক্ষেত্রে মানে আফটার টাইম টিতে এক্স পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়নি, এখানে যেহেতু অনেকগুলো রিয়াক্ট্যান্ট আছে, তাহলে আফটার টাইম টিতে এর কনসেন্ট্রেশন হচ্ছে এ মাইনাস এক্স, বি এর কনসেন্ট্রেশন হচ্ছে বি মাইনাস, এখানে যেহেতু প্রত্যেকে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেম ধরে নিয়েছি, তাহলে ওরা সেমভাবেই ভাঙছে, এটা এ মাইনাস এক্স, বিটা বি মাইনাস এক্স, সিটা সি মাইনাস এক্স অ্যান্ড সো অন, আর সেইভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে ডিফারেন্সিয়াল রেটটা হতে পারে মাইনাস ডি অফ এ মাইনাস এক্স ডিটি ইকুয়ালস টু মাইনাস ডি অফ বি মাইনাস এক্স ডিটি ইকুয়ালস টু আরও যা যা রিয়াক্ট্যান্ট আছে সেইগুলো ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এম ইন্টু বি মাইনাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডট 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 আরও যা যা থাকবে সেইগুলো। তাহলে সেখান থেকে ওভারঅল ডিএক্স ডিটি হচ্ছে এইটা, ঠিক আছে। এইবার যেটা ধরা হয়, যদি ধরা হয় বা যেটা যদি হয় যে কোনো একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্ট, ধরো এই পার্টিকুলার কেসে বি, সেটা যদি অনেক বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে, তাহলে দেখা যাচ্ছে যে বি এর কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেটা আর মানে এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন স্মল এ তার থেকে অনেক বেশি। যদি বিটা ভেরি ভেরি গ্রেটার দেন এ হয়, তার মানে বিটা এনিওয়েজ ভেরি ভেরি গ্রেটার দেন দ্য এক্স, কারণ এক্সটা তো খুব সামান্য পরিমাণ, এক্সটা তো অবশ্যই ফ্র্যাকশন, তাহলে এক্সের থেকে অবশ্যই বেশি হবে। তাহলে দেখা যাচ্ছে যে ওই ডিফারেন্সিয়াল রেটটাকে তখন লেখা যায় ডিএক্স ডিটিটা হয়ে যাচ্ছে কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন, কারণ বিটা যেহেতু ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স, সেই জন্য বি মাইনাস এক্সটাকে লেখা যায় বি। তাহলে এটা এবার বিটা এত বেশি, বিটার পরিমাণ এতটাই বেশি উইথ রেসপেক্ট টু দ্য এ, তাহলে সেটাকে এর রেসপেক্টে বিটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরা যায়, সেই জন্য বি টু দি পাওয়ার অর্ডার অফ দ্য রিয়াকশানটাতে এমনি কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে। তাহলে তো বি টু দি পাওয়ার এনটাকে যদি আমি রেট কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে এটাকে আমি লিখতে পারি কে এফেক্টিভ ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, যেখানে কে এফেক্টিভটা হচ্ছে কে ইন্টু বি টু দি পাওয়ার এন। তাহলে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল রেট ল, যেখানে মনে হচ্ছে একমাত্র একটা রিয়াক্ট্যান্টই ইনভলভ আছে, আর বাকি সবার কনসেন্ট্রেশন, মানে শুধু বি না, এখানে অ্যাকচুয়ালি শুধু বি বলা উচিত না, আরও যা যা আছে প্রত্যেকের কনসেন্ট্রেশন যথেষ্ট বেশি উইথ রেসপেক্ট টু এ, এটা যদি হয়, তাহলে তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব কনসেন্ট্রেশন মাইনাস এক্স যেটা, সেটা প্রায় ওই ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সাথেই সমান হয়ে যাচ্ছে, এবং সেগুলো সব আমি কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সেগুলো সব কনস্ট্যান্টের মধ্যে বিহেভ করছে। তাহলে ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশানটা শুধুমাত্র ওই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যাচ্ছে, বা একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যাচ্ছে, দেখতে মনে হচ্ছে যেন রিয়াকশানটাতে একটা রিয়াক্ট্যান্টই ইনভলভ আছে। তাহলে এগুলোকে বলা হয় সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। এবার যখনই আমি এরকম একটা রেট ইকুয়েশনে নিয়ে চলে আসলাম, এবার আমি ওপরের ওই 1 2 3 মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল বা ইন্টিগ্রেটেড রেট ল বা হাফ লাইফ পিরিয়ড, ওইটা ইউজ করে এই রেট অফ দ্য মানে অর্ডার অফ দ্য রিয়াকশন দ্যাট ইজ এমটা বার করতে পারবো, ঠিক আছে। আবার আমি এটাকে ধরো এটাকে আবার অনেক বেশি বাড়িয়ে দিলাম, মানে এটাকে বেশি বাড়িয়ে দিলাম, আর কোনো একটা যেটা অনেক বেশি ছিল সেটাকে কমিয়ে দিলাম করে, তার ক্ষেত্রে অর্ডার অফ দ্য রিয়াকশনটা এইভাবেই বার করতে পারবো, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। তাহলে আলটিমেটলি আমি ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশনটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এইটা একটা হতে পারে।
তাহলে এটাই হচ্ছে কনসেপ্ট অফ মানে তোমার মেথড অফ যেটা আর কি সেটা। কিন্তু এইটার ক্ষেত্রে আর তোমার মানে এটার আর তেমন নিউমেরিক্যাল প্রবলেম কিছু আসে না। আচ্ছা, এবার আরও একটা দুটো নিউমেরিক্যাল প্রবলেম করা যায়। দেখো এইটা, এটা বলছে যে a plot of ln TF versus ln A for a reaction, a plot of ln TF versus ln A for a reaction where A is the initial concentration, A is the initial concentration of the reactant is found to be a straight line with slope equals to -1. Eta. What is the order of the reaction? এটা বলছে, ঠিক আছে। তাহলে কি বলছে, বলছে স্লোপ অফ ln T half versus ln A for a reaction where A is the initial concentration of the reactant is found to be straight line with slope equals to -1. তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশনটা, তাহলে ওই আর কি, তাহলে পরে তাহলে আমরা এটা লিখতে পারি যে পরে nth অর্ডার রিয়াকশন, এটা এসেছিল হচ্ছে VU 2012-তে, ঠিক আছে। তাহলে পরে nth অর্ডার রিয়াকশন T half is proportional to 1 by A to the power n-1 or T half equals to K prime by A to the power n-1 or ln T half is equals to ln K prime minus n-1 into ln A, এইটা, বা ln K prime plus 1 minus n ln A, ln T half, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে এবার বলছে যে ln T half ভার্সেস, এবার এখানে বলছে যে এই ln T half ভার্সেস, তাহলে the ln T half versus ln A plot for the reaction gives negative slope equals to -1, that is 1 minus n equals to -1 or 1 or n equals to তোমার n equals to কত হচ্ছে, 2 হচ্ছে, তার মানে দিস ইজ এ সেকেন্ড অর্ডার রিয়াকশন। এইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এই অর্ডার ডিটারমিনেশনগুলো কিন্তু ভীষণ সোজা, এইভাবে করতে হবে। আচ্ছা, তারপরে আর একটা অঙ্ক, তাহলে ধরো এরকম একটা অঙ্ক যদি থাকে যে for a reaction the plot of ln T half versus ln A turns out to be a straight line with positive slope and intercept, which makes an angle of 45 degree with the
ln A axis. What is the order of the reaction? ঠিক আছে, এটা এসছিল 2016 এটা এটা যদি দেয় তাহলে কি বলছে, বলছে একটা ln t half ভার্সেস ln এ প্লট আছে, যেটা একটা স্ট্রেট লাইন দিয়েছে উইথ এ পজিটিভ স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট, কিন্তু সেটা ওই ln অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তার মানে তোমার ট্যান থিটাটা বলে দিয়েছে, তাই না? ট্যান থিটা হচ্ছে 45 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তাহলে কি করছি, তাহলে ট্যান থিটাটাই তো স্লোপ হয়। এবার ট্যান 45 ডিগ্রি কত? 1, তাই তো? ট্যান 45 ডিগ্রি তো 1 হয়, তাহলে স্লোপটা এখানে 1 বলে দিয়েছে তার মানে। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন বার করো। তার মানে এখানে কি বলেছে, যে এরকম একটা ব্যাপার বলেছে, এইদিকে হচ্ছে ln t half প্লট করছে আর এইদিকে ln A প্লট করছে, ঠিক আছে? তাহলে বলছে যে একটা পজিটিভ ইন্টারসেপ্টও বলেছে, তাহলে ইন্টারসেপ্ট আছে আর একটা পজিটিভ স্লোপ আছে, কিন্তু এটা ln A অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে? তাহলে এটাই তো সেই ট্যান থিটা, মানে এটা হচ্ছে গিয়ে থিটা, তাহলে স্লোপটা হয় হচ্ছে ট্যান থিটার সাথে সমান, সেটা হচ্ছে ট্যান 45 ডিগ্রি হুইচ ইজ 1। তার মানে এবার আমরা জানি যে দ্য স্লোপ অফ ln t half ভার্সেস ln এ প্লট ইজ কত যেন হয়, 1 মাইনাস n which is equals to 1 এই পার্টিকুলার কেসে। তাহলে এখানে n ইকুয়ালস টু তোমার হচ্ছে এই nটা কত হচ্ছে 0, তাই তো? nটা হচ্ছে এখানে 0, তার মানে দিস ইজ এ 0 অর্ডার রিয়াকশন, ঠিক আছে? তাহলে এরকম ভাবে কিন্তু অঙ্কগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো এটা হলো, তারপরে আরেকটা আছে, আর একটা অঙ্ক করাতেই পারি, তাই না? যা সময় আছে আর একটা অঙ্ক করালে হয়ে যাবে। তারপরে ধরো এই অঙ্কটা যদি আসে, এটা বলছে যে রেট অফ ডিকম্পোজিশন of a gas A was 7.25 in some unit when 5% had replaced 5% had reacted and it was 5.14 in the same unit when 20% had reacted বা had এখানে যা লিখেছে ইত্যাদি সেটাই had undergone decomposition। এইটা তাহলে ক্যালকুলেট মানে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, এটা এসেছিল বিইউ 2016, ঠিক আছে? এটা বলছে, তাহলে কি বলছে, বলছে দ্য রেট অফ ডিকম্পোজিশন অফ এ গ্যাস এ ওয়াজ 7.25, মানে রেটটা 7.25 যখন 5% রিয়াক্টেড, তাহলে এ পড়ে আছে কত, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত, 95% পড়ে আছে। একই রকমভাবে
আবার যখন রেটটা 5.14 ইন দ্য সেম ইউনিট তখন 80% পড়ে আছে। তাহলে তোমার কি দিয়ে দিল? তাহলে তোমার C1 C2 V1 V2 দিয়ে দিল। তাহলে এবার অর্ডার অফ দ্য রিয়াকশন বার করো। তাহলে গিভেন C equals to C1 equals to 0.95 A, মানে 95/100 into A, 0.95 A, তখন V1 হচ্ছে 7.25 কোনো একটা পার্টিকুলার ইউনিটে এটা, আর C equals to C2 equals to যখন তোমার 0.8 A, তখন V2 হচ্ছে 5.14 ইউনিট। ঠিক আছে, যেখানে where A is the, এটা লিখে দেবে, A is the initial concentration, মানে কোনটা কি কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। ঠিক আছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এইটা। তাহলে দেন order of the reaction N equals to ln V1 by V2 by ln C1 by C2 equals to ln 7.25 by 5.14 by ln 0.95 by 0.8, এটা করলে মানে 0.95 A by 0.8, তাহলে এটা হয় হচ্ছে n equals to 2। ঠিক আছে, এটা হয় করে দেখো এটা। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অঙ্ক আসলে করতে হবে। এবার বুঝতে পারছো? তাহলে অর্ডার অফ ডিটারমিনেশনটা হয়ে গেল। তাহলে নেক্সট দিন কমপ্লেক্স রিঅ্যাকশন। ঠিক আছে তো? কারোর কিছু অসুবিধা হয়নি তো?